আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে বিওডি এর ম্যাথ পর্যন্ত করেছি। আজকে হচ্ছে আমরা শুরু করব সিওডি নিয়ে। ঠিক আছে? সিওডি বলতে আসলে কি বোঝায়? সিওডি বলতে বোঝাচ্ছে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে এই যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এই যে এখানে বলে দিয়েছে, এটা ডেফিনিশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? বিওডি, সিওডি এই দুইটা টার্মই খুব ইম্পর্টেন্ট। এই দুইটা টার্ম থেকে আপনাদের কোশ্চেন আসবে। বিওডি, সিওডি বলতে কি বুঝো? দুইটা আপনাকে ডেফিনিশন দেওয়া লাগতে পারে। তারপর দুইটার মধ্যে ডিফারেন্স আসতে পারে, যে চারটা ডিফারেন্স লিস্ট ডাউন করো। ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেন আসতে পারে আপনাদের পরীক্ষায়। আচ্ছা, তাহলে হচ্ছে দ্য কোয়ান্টিটি অফ অক্সিজেন নিডেড টু কেমিক্যালি অক্সিডাইজ দ্য অর্গানিক কম্পাউন্ড ইন স্যাম্পল এন্ড কনভার্টেড টু কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। আচ্ছা, এখানে হচ্ছে এরা হচ্ছে কেমিক্যালি অক্সিডাইজ করবে। ঠিক আছে? আর কেমিক্যালি অক্সিডাইজ করার জন্য এখানে যতটুকু অক্সিজেন লাগবে সেটাই হচ্ছে যে আমার সিওডি। ঠিক আছে? তার মানে হচ্ছে সিওডি আমার বিওডিতে কি করেছিলাম? বিওডিতে হচ্ছে শুধুমাত্র বায়োডিগ্রেডেবল ছাড়া, আর এখানে নন বায়োডিগ্রেডেবলও কিন্তু তারা কেমিক্যালি অক্সিডাইজ করতে পারতেছে। ঠিক আছে? এখন হচ্ছে এই যে সিওডি, এই সিওডি টার্মটা আসলে আমাদের মেইন কি জন্য আমরা ইউজ করতেছি? সিওডি টার্মটা ইউজ করার মেইন যে রিজন, সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি যে দ্য স্ট্রেংথ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। ঠিক আছে? আমরা এই যে ওয়েস্ট ওয়াটারটা পাচ্ছি, সেই ওয়েস্ট ওয়াটারের কতটুকু স্ট্রেংথ সেই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা মেইনলি হচ্ছে সিওডিটা ইউজ করতেছি। ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন তাহলে বলেন যে তাহলে আমরা বিওডি আসলে কেন করতেছি? বিওডি কেন করতেছি? বিওডি টেস্টটা স্যার এক্সাক্ট বেশি স্যার। বিওডিটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে, বিওডিতে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে শুধুমাত্র বিওডির জন্য কি, এখানে হচ্ছে সিওডির জন্য নন বায়োডিগ্রেডেবল, আর বিওডির জন্য কি বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল গুলো, হ্যাঁ, বায়োডিগ্রেডেবল গুলোও কিন্তু হচ্ছে ওরা কেমিক্যালি ডিকম্পোজ হচ্ছে। আর বিওডি বের করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা মেজার করতে চাচ্ছি অর্গানিক পলিউশন, কতটুকু পলিউশন লেভেল। ঠিক আছে? আর এখানে হচ্ছে স্ট্রেংথ অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, ওয়েস্ট ওয়াটারের স্ট্রেংথ আমরা বের করতেছি। ঠিক আছে? আচ্ছা, টেস্ট প্রসিডিউর এগুলো ইম্পর্টেন্ট না, আপনাদের পরীক্ষায় আসবে না। তো আমি খুব একটা গো থ্রু করলাম না, আপনারা দেখে নিয়েন। ঠিক আছে? স্লাইডে দেওয়া আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে যেটা ইম্পর্টেন্ট, সিওডির জন্য যে এই রিঅ্যাকশনটা, কিন্তু সিওডি যদি আপনাকে বলে যে সিওডি আসলে ডিসক্রাইব করার জন্য, তখন কিন্তু এই রিঅ্যাকশনটা সহ উল্লেখ করবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে আরেকটা আরেকটা জিনিস বিষয় হচ্ছে যে এই যে অর্গানিক ম্যাটারটা ব্রেকডাউন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হচ্ছে। আর এখানে এই এইখানে যেটা হচ্ছে এই অক্সিডাইজেশন হবে এই অর্গানিক ম্যাটার, আর কনভার্ট হয়ে কি হবে, এই যে ক্রোমেটটা কনভার্ট হয়ে কি হবে, ট্রাইক্রোমিয়ামে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে লেখা আছে দ্য মিক্সচার ইজ ট্রাইটেড উইথ ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট এন্ড মেজার টু এক্সেস। আচ্ছা, এখন দেখেন সিওডি দিয়ে আসলে কি মেজার করা হচ্ছে? টু মেজার দ্য এক্সেস ডাইক্রোমেট রিমেনিং ইন দ্য স্যাম্পল। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। কি মেজার করতেছি আমরা? এক্সেস ডাইক্রোমেট, এক্সেস ডাইক্রোমেট কতটুকু রিমেনিং আছে স্যাম্পলের মধ্যে। ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, উম আচ্ছা, এই বাকি জিনিসগুলো খুব একটা লাগবে না। আচ্ছা, সিওডির আমরা একটা অঙ্ক দেখবো ঠিক সেম এই ফর্মুলাটা ইউজ করে। ঠিক আছে? ফর্মুলাটা কি? এটা এখানে হচ্ছে এ আর বি, এই দুইটা জিনিস আননোন, আর হচ্ছে আমাদের ভলিউম। এটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? ভলিউম অফ স্যাম্পল, সেটার ইউনিট কিসে থাকবে? মিলিলিটারে। আচ্ছা, বিটা হচ্ছে অ্যামাউন্ট অফ ট্রাইট্যান্ট অ্যাডেড টু স্যাম্পল, কতটুকু ট্রাইট্যান্ট অ্যাড করা হয়েছে। এখানে জিনিসটা এরকম ভাবে মনে রাখবেন যে আপনারা দেখবেন যে মানে দুইটা ভ্যালু থাকবে। ঠিক আছে? এখন আপনি হচ্ছে অ্যামাউন্ট অফ ফেরাস অ্যামোনিয়াম সালফেট টাইট্যান্ট অ্যাডেড টু ব্ল্যাঙ্ক। এখন আপনার কথা হচ্ছে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন কোনটা ব্ল্যাঙ্ক আর কোনটা স্যাম্পল। এখন যেটার মান বড় থাকবে সেটাই হচ্ছে আপনার এ, আর যেটার মান ছোট থাকবে সেটাই হচ্ছে বি। এটাই হচ্ছে সব থেকে সহজ ওয়ে চিনা। ঠিক আছে? আর এখানে এগুলোর ইউনিট থাকবে হচ্ছে মিলিলিটারে। আর সিওডির যে আমার ফাইনাল ইউনিটটা আসবে সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটারে।
আর এখানে হচ্ছে নরমালিটি অফ ফেরাস, এটা হচ্ছে ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট যে নরমালিটি দেওয়া থাকবে। তো সেখান থেকে আমরা মেইনলি বের করবো, যে আমরা একটা অঙ্কে চলে আসতেছি। এখানে কি বলেছে, অঙ্কটাতে বলতেছে যে দ্য রেজাল্টস অফ এ সিওডি টেস্ট ফর র ওয়েস্ট ওয়াটার, যেটার স্যাম্পল ভলিউম কত দেওয়া আছে 50 ml। আচ্ছা, তারপর হচ্ছে ভলিউম অফ ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট FAS, ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট ইউজড ফর দ্য ব্ল্যাঙ্ক এন্ড দ্য স্যাম্পল আর এত। দ্যাট মিনস এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওরা বলে দিয়েছে কোনটা ব্ল্যাঙ্কের জন্য আর কোনটা স্যাম্পলের জন্য। তার মানে কি, ব্ল্যাঙ্কের জন্য যেটা ছিল সেটা কত, ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট যতটুকু ব্ল্যাঙ্কের জন্য ইউজ করেছিল সেটা ছিল আমার A, আর যেটা স্যাম্পলের জন্য ইউজ করেছিল সেটা কত B। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য নরমালিটি অফ দ্য ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট, নরমালিটির মানও দেওয়া আছে। এখন বলেছে কি ক্যালকুলেট দ্য সিওডি। দ্যাট মিনস আমরা সিওডি সূত্র কি জানি? আচ্ছা, লেখার যখন এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে কি এর মান কত বলেছিলাম? এটা এ না? আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা, নাকি কেউই কিছু বুঝতেছেন আমি কি করতেছি না করতেছি? স্যার বুঝতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট কতটুকু ব্ল্যাঙ্কে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এ, আর কতটুকু হচ্ছে স্যাম্পল অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে বি। তাহলে দেখেন এই যে সূত্রের মধ্যে, সূত্র আমাদের এইটা, সূত্রের মধ্যে এই যে 8000, সূত্রের 8000, তার মানে এ এর মান আমরা পাচ্ছি, বি এর মানও পাচ্ছি। আর ভলিউম, ভলিউম কত ছিল আমার কোশ্চেনে? এই যে এখানে ভলিউম দেওয়া আছে, ভলিউম অফ স্যাম্পল হচ্ছে 50 ml, সেই 50 ml বসিয়েছে। আচ্ছা, আপনাদের এখানে একটা বিষয় হচ্ছে, আপনাদের যদি এই ভলিউমটা যদি ml না দিয়ে অন্য কোনো ইউনিটে থাকতো দেন এটা কনভার্ট করে নেবেন, ঠিক আছে? আর এরপরে হচ্ছে নরমালিটি অফ দ্য ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট, নরমালিটি কত দেওয়াই আছে কোশ্চেনে। দ্য নরমালিটি অফ ফেরাস অ্যালুমিনিয়াম সালফেট ইজ এই মানটা 0.242, এই যে 0.242 বসে আছে, বসানোর পরে ওরা এই মানটা পেয়েছে, ঠিক আছে? আর সিওডি যেই এককটা আসবে সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? অঙ্কগুলো একদম সহজ। হ্যাঁ বলেন। ইউজড ফর ব্ল্যাঙ্ক বলতে কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি স্যার? আচ্ছা, ইউজ ফর ব্ল্যাঙ্ক, আপনি যদি এই জিনিসটা জানতে চান তাহলে আমাকে টেস্ট প্রসিডিউরের মধ্যে যেতে হবে। আপনি কি চান আমি এখন টেস্ট প্রসিডিউর পড়াই? স্যার একটু সামারাইজ করে স্যার একটু। আচ্ছা ঠিক আছে, হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, টেস্ট প্রসিডিউরটা আপনাদের আসলেও লাগবে না, এটা হচ্ছে আপনাদের মেইনলি লাগবে কিসের জন্য, এটা আসলে দরকার নেই, ঠিক আছে? আমি তারপরে হচ্ছে গো থ্রু করে দিচ্ছি। এখানে Okay, হচ্ছে ফার্স্টে হচ্ছে তারা কি করেছে, ফার্স্টে হচ্ছে অ্যাড মেজার্ড কোয়ান্টিটিস অফ পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা কিন্তু রিঅ্যাকশনের মধ্যে দেখেছি এই যে পটাশিয়াম, এরা হচ্ছে ডাইক্রোমেট দিয়েই কিন্তু কাজটা করতেছে, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, reagent containing silver sulfate and a measured volume of sample into a flask। আচ্ছা, তারা হচ্ছে একটা ভলিউম নিচ্ছে, স্যাম্পল ভলিউম নিচ্ছে, and the mixture is refluxed, যেটা মিক্সচারটাকে এখন এরপরে রিফ্লাক্স করতেছে কিভাবে, কি ভেপোরাইজ আর হচ্ছে কনডেন্স করা হচ্ছে কতক্ষণের জন্য, আমার 2 ঘন্টার জন্য। আচ্ছা, তারপরে কি করতেছে ফাইনালি যেটা করতেছে দ্য অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটার কনভার্টস। আচ্ছা, দ্যাট মিনস এই যে দেখেন ফাইনালি এই অক্সিডেশন হয়ে এখানে কনভার্ট হয়ে কি ট্রাইকোমেট পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর এখানে ব্ল্যাঙ্ক বলতে কি বলা হয়েছে, যে এখানে দেওয়া আছে the blank sample of distilled water is carried through the same COD testing procedure as the wastewater sample। বুঝতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কিছু কি জানতে চান? না স্যার। আচ্ছা, সো আপনার খুব বেশি ডিটেইলস জানা লাগবে না যে ব্ল্যাঙ্ক আসলে কিভাবে ইউজ করা হচ্ছে। আসলে কি জিনিসগুলো কি সব থেকে বেটার হতো আমি যদি আপনাদের ল্যাবে করিয়ে দেখাতাম, তাহলে হয়তো আপনারা খুব ভালো বুঝতে পারতেছেন যে জিনিসটা, ঠিক আছে? আপনারা মনে রাখবেন যে এখানে ব্ল্যাঙ্কের জন্য মান হচ্ছে এ, আর হচ্ছে স্যাম্পলের জন্য মান হবে বি, ঠিক আছে? এতটুকু মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। আর হচ্ছে আপনাদের এখান থেকে মেইনলি অঙ্ক আসবে, আর হচ্ছে সিওডি আর বিওডির মধ্যে ডিফারেন্স আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? আর জি বাকি স্যার। জিনিসগুলো খুব একটা লাগবে না। আর কিছু কিছু টার্ম লাগবে বিওডি আর সিওডির মধ্যে। এই যে এখানে কিছু সিওডি অ্যানালাইসিসের জন্য এই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয় ল্যাব টেস্ট করলে দেখবেন। আচ্ছা, এখন এই রিলেশনশিপ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, আমরা এই জিনিসটার উপর এখন জোর দিব। আপনারা যদি ইন ফিউচারে কোনো যদি কনসালটেন্সি ফার্ম বা কোনো ফার্মে যদি জব করতে চান যেটা এনভায়রনমেন্ট ফিল্ডের সাথে রিলেটেড, যেটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট রিলেটেড কোনো কাজ করতেছে ওয়েস্ট ওয়াটারে, তারা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে এই কোশ্চেনটা যে বিওডি আর সিওডি বলতে কি বুঝো। তারপরে কোশ্চেন তারা জিজ্ঞাসা করবে, আচ্ছা
বিওডি আর সিওডির মধ্যে কোনটা তুমি বড় মনে করো? অবশ্যই বলতে হবে, অবশ্যই সব সময় সিওডি বড় হবে। সিওডি ইজ অলওয়েজ গ্রেটার। কারণ কি? স্যার এখানে কেমিক্যাল ম্যাটার হ্যাঁ, যখন এরা কারণ হচ্ছে এরা কেমিক্যালি হচ্ছে অক্সিডাইজ করতেছে। দ্যাট মিন্স এরা হচ্ছে অর্গানিক ইনঅর্গানিক দুটোটা ম্যাটারই কিন্তু এরা অক্সিডাইজ করতে মানে হচ্ছে অক্সিডাইজ করতে পারতেছে। ঠিক আছে, দুটোটা রকমের কম্পাউন্ড। বাট বিওডি কিন্তু শুধুমাত্র করতেছে কি অর্গানিক কম্পাউন্ড। এই জন্যই হচ্ছে বিওডির মান অলওয়েজ লেস হচ্ছে আর সিওডির মান অলওয়েজ গ্রেটার হচ্ছে। বুঝতে পেরেছি কেন? জি স্যার। আচ্ছা, সো এই জিনিসটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু অঙ্কে যখন দেখবেন যে এই সিওডির যে মানটা সেটাকে যদি বিওডির মান দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন অলমোস্ট 2। ঠিক আছে, তাহলে বোঝা যাবে আমার যে অর্গানিক কম্পাউন্ড আছে ওয়েস্ট ওয়াটার মধ্যে সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল অর্গানিক। ঠিক আছে, তার মানে আমরা সিওডি আর বিওডির ভ্যালু পেলে আমরা ইজিলি বলতে পারতেছি সেটা কি বায়োডিগ্রেডেবল নাকি নন বায়োডিগ্রেডেবল। আর যদি সিওডির মান যদি অনেক বেশি বড় হয়, দ্যাট মিন্স অনেক বেশি বড় হলে দ্যাট মিন্স কি এটা 2 থাকবে না, 2 থেকে কি হবে অনেক বেশি বড় একটা ভ্যালু আসবে। তাই তো, সিওডি কে যদি বিওডির মান দিয়ে ভাগ করি সেটা 2 থেকে অনেক বড় একটা ভ্যালু আসবে। তখন আমরা কি বুঝবো? তখন আমরা বুঝবো এটা হচ্ছে একটা নন বায়োডিগ্রেডেবল অর্গানিক। বুঝতে পারতেছি কেন? আচ্ছা, এখন আপনাদের লাস্ট কমেন্টটা আবার বলবেন? আচ্ছা, এখানে হচ্ছে সিওডির যে মানটা পাবো, সে ফর সাপোজ আমরা এই অঙ্কে সিওডির মান পেয়েছি কত? 451। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা এখানে করতেছি এই যে 451 সেটাকে আমরা ভাগ করতেছি। সে ফর সাপোজ আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কে বিওডির মান পেয়েছিলাম 56.37। আচ্ছা, এই দুটার মানের ভাগ করলে কত আসে বলেন তো? ক্যালকুলেটর আছে হাতের কাছে? 8.0007। আচ্ছা, 8 পয়েন্ট সামথিং, তাই তো। এখন দেখেন এই যে 8 চলে আসছে তার মানে কি এটা কি 2 এর কাছাকাছি? আর দেখেন এই দুইটা মান কম্পারিজন করেন। এটা কি সিওডির মান? এই সিওডির মানটা কি অনেক বড় না এই বিওডির মানের তুলনায়? জি স্যার। দ্যাট মিন্স আমরা বলতে পারতেছি কি অর্গানিক কম্পাউন্ডটা নন বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, আর যদি দেখা যেত যে সে ফর সাপোজ এখানে এমন কোনো মান আছে যেটার ফলে আমার বিওডির মান এমন অথবা সিওডির মান এমন যেটাকে আমরা সিওডির মানকে বিওডির মান দিয়ে ভাগ করার পরে আমাদের রেজাল্ট আসতেছে সে ফর সাপোজ 2.2 বা মানে অলমোস্ট 2 এর কাছাকাছি কোনো মান আসতেছে, তখন আমরা কি বলবো সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। ঠিক আছে, বুঝতে পেরেছি। সো আপনাদের কোশ্চেনে এরকমও আসতে পারে সে ফর সাপোজ যে আপনাদের বিওডির জন্য সমস্ত ডাটা দেওয়া আছে, আপনারা বিওডি ক্যালকুলেশন করলেন, এরপরে আপনাকে কোশ্চেন করতেছে সিওডির মান বের করো। তখন কি করবেন? আর ওই কোশ্চেনে অবশ্যই মেনশন করে দেওয়া থাকবে সেই অর্গানিক কম্পাউন্ডটা হচ্ছে বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ড। দ্যাট মিন্স আপনি কোশ্চেনে তখন কি করবেন? আমার হচ্ছে সিওডি বের করতে বলেছে, দ্যাট মিন্স আমি এই ফর্মুলা ইউজ করব, সিওডি বাই বিওডি ইকুয়াল টু 2। দ্যাট মিন্স আমার বিওডি নোন। ঠিক আছে, এটা তো আমি জানি। আর এটা কি এই ভ্যালুটা হচ্ছে আমার সিওডি ভ্যালুটা হচ্ছে আমাকে কোশ্চেনে আস্ক করতেছে, গিভেন মানে আমাকে আস্ক করতেছে। দ্যাট মিন্স আমার এইটা গিভেন, সো আমি কি সিওডিটা বের করতে পারি না? জি স্যার। আচ্ছা, তার মানে পরীক্ষায় কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, দ্যাট মিন্স এই জিনিসটুকু ভালোভাবে করবেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে সিওডি বাই বিওডি এটার অ্যাপ্রক্সিমেটলি 2 বিফোর দ্য ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। দ্যাট মিন্স ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের পূর্বেই কিন্তু এই 2টা থাকতেছে, আর ট্রিটমেন্টের পরে কিন্তু এই রেশিওটা আরো ইনক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট মিন্স আমার এতটুকুই খুব বেশি ইম্পর্টেন্ট। আমার ইভেন পরীক্ষার জন্য লাগবে, ইভেন বিভিন্ন জব পরীক্ষার ভাইবাগুলোতে এই জিনিসটা জিজ্ঞাসা করবে আপনাদেরকে। ঠিক আছে, যেখানেই জবের জন্য ট্রাই করেন, পরীক্ষা দেন, সব জায়গায় লাগবে এই জিনিসটা। আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও আপনাদের একটু গো থ্রু করে দিই।
এখানে হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, এখানে হচ্ছে এখানে খুব বেশি একটা ইম্পর্টেন্ট কিছু নাই, সোর্স এগুলো আপনারা নিজেরা দেখবেন। আচ্ছা এখানে ইফেক্টে এখানে মেইনলি হচ্ছে দুইটা জিনিস আমরা হচ্ছে কাউন্ট ডাউন করতেছি, একটা হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস। সেটাকে আমরা কোন লুপের মধ্যে ফালিয়েছিলাম? নাইট্রোজেন আর ফসফরাসকে আমরা কি বলতেছিলাম? ফার্স্ট ক্লাসে বলেছিলাম নিউট্রিয়েন্ট। স্যার নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট, ঠিক আছে। দ্যাট মিন্স সেগুলো কি করবে? আমার এক্সেসিভ অ্যালগি গ্রোথ করবে, তাই না? বলেছিলাম না? আর কি ইউট্রিফিকেশনের কারণ হচ্ছে, তাই না? জি স্যার। এক্সেসিভ অ্যালগি গ্রোথটাই তো ইউট্রিফিকেশন, তাই তো? আমি তো এটা ফার্স্ট ক্লাসে বলেছিলাম, তাই তো? সেই জিনিসটা আর এক্সপ্লেন করতেছি না। আচ্ছা এখানে বলা হয়েছে এই যে নাইট্রোজেন প্রেজেন্স ইন ওয়েস্ট ওয়াটার অ্যাজ অর্গানিক নাইট্রোজেন, অ্যামোনিয়া নাইট্রোজেন, এটা কিরকম ভাবে ওয়েস্ট ওয়াটারে থাকতেছে সেই জিনিসটা এখানে বলা হয়েছে। আর দ্য প্রেজেন্স অফ অ্যামোনিয়া ইন্ডিকেটস ফ্রেশ ওয়েস্ট ওয়াটার। আচ্ছা আন্ডার এরোবিক কন্ডিশন অ্যামোনিয়া ইজ অক্সিডাইজড টু নাইট্রাইট এন্ড দ্য নাইট্রেট। আচ্ছা এখানে এই জিনিসটা কিন্তু আমি আপনাদের ঠিক আগেও একবার পড়িয়েছি যে অর্গানিক নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া হচ্ছে, অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রেট থেকে নাইট্রেট, সেটাকে আমরা কি বলেছিলাম? নাইট্রিফিকেশন। এই জিনিসটা কিন্তু আমি ঠিক আগেও পড়িয়েছি, আপনাদের লাস্ট ক্লাসেই পড়িয়েছি আমার যতটুকু মনে পড়ে। আপনাদের মনে আছে? মনে আছে কারো এই বিষয়টা? আচ্ছা লাস্ট ক্লাসে আপনাদের এরকম দুইটা জিনিস আমি পরিচিত করিয়েছিলাম, একটা হচ্ছে কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড আর এটা হচ্ছে নাইট্রিফিকেশন অক্সিজেন ডিমান্ড, এরকম টাইপের কিছু ছিল। সেই কন্টেন্টের ভিতরেই ছিল, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখন আর খুব বেশি একটা গো থ্রু করতেছি না। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকে। আচ্ছা আসলে এখানে যে জিনিসটা আপনাদের ডেসক্রাইব করবো সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের ডিসচার্জ স্ট্যান্ডার্ড। আমরা যে ডিসচার্জ বলতে মানে মেইনলি হচ্ছে এফ্লুয়েন্ট বোঝায়, সেখানে কিছু স্ট্যান্ডার্ড ফলো করা হয়, ঠিক আছে? এনভায়রনমেন্টাল কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, সেগুলোর জন্য মেইনলি হচ্ছে স্ট্যান্ডার্ড গুলো ফলো করা হয়। এই যে এখানে কিছু এনভায়রনমেন্টাল কোয়ালিটি রেগুলেশনস এর কথা বলা হয়েছে, যাতে হচ্ছে আপনার ট্রিটমেন্টটা খুব আপনার এনভায়রনমেন্টাল ইফেক্টটা খুব মিনিমাল হয়, সেই জন্যই আমাদের কিছু মানে রেগুলেশনস ফলো করতে হয়, ঠিক আছে? তো এখানে হচ্ছে কিছু দেওয়া আছে মান, যেমন হচ্ছে পিএইচ এর ভ্যালু হচ্ছে আমার 6 থেকে 9 এর মধ্যে হতে হবে যখন আমার স্ট্যান্ডার্ড এ ফলো করতেছি। কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে আমরা দেখা যায় যে সে ফর সাপোজ কোন একটা রিভার বেসিনের আপনার আপ স্ট্রিমে স্ট্যান্ডার্ড এ ফলো করা হয় নরমালি, আর ডাউন স্ট্রিম গুলোতে স্ট্যান্ডার্ড বি ফলো করা হয়, ঠিক আছে? এখন স্ট্যান্ডার্ড এ এরিয়ার মধ্যে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে বা রেসিডেন্সিয়াল এরিয়া আছে, তারা দেখা যাচ্ছে পিএইচ এর মান মানে ওখানে তারা ডিসচার্জ করার আগে, ফাইনাল ডিসচার্জ করার আগে সেখানে এই মানটার মধ্যে রাখতে হবে। তারপর বিওডি 5 at 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতর মধ্যে রাখতে হবে বলছে? 20 এর মধ্যে। আর স্ট্যান্ডার্ড বি তে বলতেছে 50। তার মানে কি কোনটাতে সব থেকে বেশি আপনার বলতে পারেন যে সব থেকে বেটার? অবশ্যই স্ট্যান্ডার্ড এ। স্ট্যান্ডার্ড এ ইজ মোর স্ট্রিক্ট কম্পেয়ারিং টু স্ট্যান্ডার্ড বি, ঠিক আছে? তারপর সিওডি, তারপর সাসপেন্ডেড সলিড কতটুকু হতে হবে, মানে এই জিনিসগুলো আমাদের রুলস রেগুলেশনস ফলো করতে হবে। এই স্লাইডটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস ছিল, আমি হচ্ছে দেশের বাইরে থেকে পড়ালেখা করা। তো এখানে হচ্ছে ওদের হচ্ছে যে এখানে ট্রিটমেন্ট প্ল্যান ছিল, তো ট্রিটমেন্ট প্ল্যান ডিসচার্জ। এখানে আমাদের আবার ক্যাম্পাসের একটা এসটিপি হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান, আমাদের সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান ছিল। তো ওইখান থেকে কত স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছিল, এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড বি আমাদের মানে ডিসচার্জ করা হতো আমাদের ইয়া থেকে। এই জিনিসগুলো জাস্ট দেখানো হয়েছে, ঠিক আছে? তো এই স্লাইডটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। এইটার জন্য আমি যেটা করব আপনাদেরকে, আপনারা কি বইটা কিনেছেন যে বইটার কথা বলেছিলাম? বইটা কি কিনেছেন সবাই? না স্যার কেনা হয়নি এখনো স্যার। আচ্ছা বইটা যদি কিনতে পারেন তাহলে কিনেন, আর যদি না কিনতে পারেন তাহলে আমাকে বললেন, তাহলে যেই অংশটুকু শুধু বইটা ফলো করবেন ওই অংশটুকুর ছবি তুলে আমি দরকার হলে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা 5.2, আচ্ছা ঠিক আছে। এটা আপনার মানে আসলে হাফ পেজ থেকে একটু বেশি আর কি লেখা, অতটুকু জাস্ট খালি একটু রিডিং করে নেবেন আর কিছুই না, জাস্ট জিনিসটা সম্পর্কে একটু ধারণা পাবেন। বাট স্ট্যান্ডার্ড থেকে কোনো কোশ্চেন নরমালি করা হয় না, ঠিক আছে? জাস্ট ধারণার জন্য। আচ্ছা এখন হচ্ছে আমরা
সুয়েজ ট্রিটমেন্ট সিস্টেম সম্পর্কে আসবো। এখান থেকে যা যা পড়বো এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো। এইখান থেকে আমরা সামনে একটা অঙ্কও করবো, সো এই জায়গাগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? এখান থেকে আপনাদের ফাইনালে মানে সুয়েজ ট্রিটমেন্ট সিস্টেম থেকে ফাইনালে দেখা যাবে একটা বড় রকমের অঙ্ক আসবে, সেটা দেখা যায় এদের হতে পারে অ্যাক্টিভেটেড স্লাজ, হতে পারে ইরেটেড লেগুন, ঠিক আছে? তো আমরা এখন পুরো ট্রিটমেন্ট সিস্টেমটা দেখব। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে কিছু আমরা ক্যাটাগরি করে ফেলি। এই সুয়েজ ট্রিটমেন্ট সিস্টেমে কিছু ক্যাটাগরি করা আছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেম, কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেম, আর একটা হচ্ছে সেন্ট্রালাইজ ট্রিটমেন্ট সিস্টেম। আচ্ছা, এখানে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেম, ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেমে আসলে কি হচ্ছে, এখানে হচ্ছে মেইনলি বিভিন্ন রকমের হাউস থেকে ট্রিটমেন্ট, হাউসের ইয়াগুলো ট্রিট করা হচ্ছে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে স্কুল, ঠিক আছে? আর এখানে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেমে মেইন রেসপন্সিবল কে আসলে বলেন তো? ইন্ডিভিজুয়াল, দেখেই বোঝা যাচ্ছে, দ্যাট মিনস ওনার ইজ দ্য মেইন রেসপন্সিবল, ঠিক আছে? আর হচ্ছে কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেম, যে এই যে কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেম, এইটা এখন পর্যন্ত মালয়েশিয়াতে ইউজ করা হচ্ছে কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেম। বাংলাদেশে আমার মনে হয় না এখন পর্যন্ত, বাংলাদেশেও মেবি কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেমই আছে, এরা এখনো সেন্ট্রালাইজ সিস্টেমে যেতে পারে নাই। কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেমে যেটা করা হয় সেটা হচ্ছে এরা সুয়েজটাকে ট্রিট করবে কি ফ্রম এ কমিউনিটি, ঠিক আছে? যেটা একটা হাউজিং স্টেট হতে পারে, হাউজিং স্টেটের। তো এখানে মেইন জিনিস হচ্ছে কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেম, এরা হচ্ছে সুয়েজটাকে ট্রিট করতেছে, ট্রিট সুয়েজ ফ্রম এ কমিউনিটি থেকে, ঠিক আছে? আর এইটার মেইন প্রবলেম কি? কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেমের মেইন প্রবলেমটা হচ্ছে এদের রেগুলার মেইনটেনেন্স দরকার হয়, ঠিক আছে? এটা হচ্ছে তাদের মেইন প্রবলেম। আর সেন্ট্রালাইজ ট্রিটমেন্ট সিস্টেমে এরা হচ্ছে সুয়েজ ট্রিট করবে ফ্রম এ লার্জ এরিয়া। লার্জ এরিয়া বলতে কি বুঝি আমরা নরমালি? কোনো একটা সিটি অথবা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তো এইটা রিসেন্টলি একটা খুব রিসেন্ট প্র্যাকটিস করা হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন মালয়েশিয়াতে কিছু কিছু জায়গায় এই যে সেন্ট্রালাইজ ট্রিটমেন্ট সিস্টেম করা হচ্ছে কিছু কিছু সিটির জন্য, ওরা করতেছে, ঠিক আছে? আর এখানে যেটা আসলে মানে অ্যাডভান্টেজ বলা যায় সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজ ট্রিটমেন্ট সিস্টেমে এটা মেনটেন করাটা খুব ইজি, ঠিক আছে? আর হচ্ছে এটা অপারেশনটাও খুব ইজি সিস্টেম, ঠিক আছে? এই যে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেম, কমিউনাল সিস্টেমে আমাদের কি মেনটেন করাটা টাফ হয়? হ্যাঁ, কমিউনাল সিস্টেমে মেনটেন করা টাফ হয়, কারণ হচ্ছে এখানে অনেক সংখ্যক প্ল্যান্ট থাকে, ঠিক আছে? আর এই যে এখানে দেখেন ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেমটা কি বলা হয়েছে, এটা একটা ওল্ড প্র্যাকটিস, ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেমের জন্য আমি কি বলেছি, মেইন রেসপন্সিবল কে? ওনার। হ্যাঁ, ওনার হচ্ছে মেইন রেসপন্সিবল। আর এই যে এটা যে একটা ওল্ড প্র্যাকটিস, এটা শুরুর দিকগুলোতে করা হতো নরমালি, দ্যাট মিনস এটা এখনো আছে রিমোট এরিয়াতে, ঠিক আছে? এই যে ওনার ইজ দ্য মেইন রেসপন্সিবল। আচ্ছা, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সিস্টেমের এক্সাম্পল, বুঝতে পারতেছেন? একটা হাউস, সেফটি ট্যাঙ্ক, আচ্ছা। কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেম এখানে কিছু বলা হয়েছে, রিকোয়ার্স রেগুলার মেইনটেনেন্স। আর কারণ কি? কারণ এখানে টু মেনি প্ল্যান্টস, ঠিক আছে? আর সেন্ট্রালাইজ ট্রিটমেন্ট সিস্টেমের যেটা প্রবলেম, এটার প্রবলেম হচ্ছে আমাকে প্রপার প্ল্যানিং করতে হবে। যদি আমরা প্রপার প্ল্যানিং করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা ইফিশিয়েন্ট রেজাল্ট পাবো না। আমাদের মানে দেখা যাবে যে তখন আমাদের খুব প্রবলেম হচ্ছে যদি আমরা প্রপার প্ল্যানিংটাই আমাদের মানে করতে না পারি, ঠিক আছে? কিন্তু এটার সুবিধা হচ্ছে আমরা যদি একবার প্রপার প্ল্যানিং করতে পারি তাহলে আমাদের এটা অপারেশন করা, মেইনটেইন করা খুব ইজি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান। আচ্ছা, আপনারা যখন এইখানে এই সাবজেক্টে এসটিপি দেখবেন, এসটিপি বলতে কি বুঝবেন? সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান, ঠিক আছে? এখন এখানে এসটিপি যখন আমরা ডিজাইন করা হয়, ডিজাইন করার সময় এটা কিছু কনসিডারেশন মাথায় রাখা হয়, ঠিক আছে? যেমন কি আমরা বলতে পারি যে এফ্লুয়েন্ট কোয়ালিটি, যেটা অবশ্যই এফ্লুয়েন্ট কোয়ালিটি রিকোয়ারমেন্ট শুড মিট ডিওই স্ট্যান্ডার্ড। ডিওই কি বলতে পারেন? ডিওইটা কি?
ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে। দ্যাট মিনস আমার যে এই যে একটু আগে বললাম না কতগুলো স্ট্যান্ডার্ড আছে, এনভায়রনমেন্টাল কিছু অ্যাক্ট আছে, রুলস রেগুলেশন আছে। সো আমাকে যখন এফ্লুয়েন্ট করব, এফ্লুয়েন্ট করার পর এফ্লুয়েন্টটা যাতে আমার সেই স্ট্যান্ডার্ড ফলো করে সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমাদের ডিজাইন কনসিডারেশন। ডিজাইন করার পূর্বে কিন্তু আমার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার এসটিপিটা অবশ্যই যাতে এফ্লুয়েন্টটা যাতে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে, ঠিক আছে। আর প্রক্সিমিটি টু রেসিডেন্সিয়াল এরিয়া, আচ্ছা এই যে আমরা যে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টটা যেখানে বসাবো সেটা যদি রেসিডেন্সিয়াল এরিয়া থেকে অনেক বেশি দূরে হয় তাহলে কি করতে হবে? আমাদের ড্রেনেজ কি অনেকখানি বড় হবে না ড্রেনেজ সিস্টেমটা? সো ড্রেনেজ সিস্টেম যখন বেশি বড় হবে তখন কি সেটা আমাদের একটা এক্সট্রা কস্ট তৈরি হবে। ইভেন এখানে আরো কয়েকটা টার্ম আছে, আচ্ছা এগুলো পরে ডিসক্রাইব করতেছি। তারপর হচ্ছে অ্যাক্সেস টু প্ল্যান্টস অ্যাক্সেস, এটা হচ্ছে মেইনলি মেইনটেনেন্স এর পারপাসে। উইন্ড ডিরেকশন এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সরি। আচ্ছা তারপর হচ্ছে ল্যান্ড অ্যাভেলেবিলিটি ইনক্লুডিং স্পেস ফর ফিউচার ইনস্টলেশন। আচ্ছা আমরা যখন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যানটা ডিজাইন করব তখন অবশ্যই এমন এমন লোকেশন আমাদেরকে চুজ করতে হবে যাতে করে এটা ফিউচারে যখন সে ফর সাপোজ আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াটা এখন হচ্ছে এরকম, ঠিক আছে, আর আমাদের এসটিপিটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের এসটিপি। এখন রেসিডেন্সিয়াল এরিয়ার ল্যান্ড হচ্ছে এখন এতটুকু। দেখা যাচ্ছে যে আজ থেকে প্রায় 10 বছর পরে রেসিডেন্সিয়াল এরিয়ার ল্যান্ড হয়ে যাচ্ছে এরকম, মানে আরো বেশি এরিয়াটা বড় হয়ে যাচ্ছে, তাই না? কারণ লোকালয় বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে, ঠিক আছে। তখন কি করতে হবে? তখন আমার এসটিপির সাইজও বড় করতে হবে না? এসটিপি সাইজ যদি আমরা বড় করতে না পারি তখন কি মানে আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে না? সো আমাদের অ্যাভেলেবেল ল্যান্ড, অ্যাভেলেবেল স্পেস যাতে থাকে আমাদের এই এসটিপিটা ফার্দার এক্সপেনশন করার জন্য, আমাদের সিস্টেম আপডেট করার জন্য, সো সেই জিনিসটা মাথায় রেখে আমাদের এসটিপি ডিজাইন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে টোপোগ্রাফি। টোপোগ্রাফি বলতে আসলে কি বুঝি বলেন তো? টোপোগ্রাফি বলতে আমরা কি বুঝি আসলে? তো বায়ুমণ্ডল। আসলে বাংলা টার্মগুলোর সাথে আমি নিজেও খুব একটা ফ্যামিলিয়ার না। আচ্ছা টোপোগ্রাফি হচ্ছে সে ফর সাপোজ আপনারা তো বিভিন্ন রকমের কন্ট্রোল লাইন পড়েছেন, সার্ভেতে দেখেছেন কন্ট্রোল লাইন। সে ফর সাপোজ এটা 20, এটা 10, এটা 5, এখন আমরা এটা 30, এখন দেখা যায় যে তার মানে কি বোঝা যাচ্ছে কি এই জিনিসটা কি অনেক উপরের দিকে, মানে এই ল্যান্ডটা অনেক উঁচু, এই ল্যান্ডটা অনেক নিচু, তাই তো বোঝা যাচ্ছে? তার মানে উঁচু থেকে নিচু। এখন আমরা যদি এসটিপিটা যদি আমাদের এইখানে হয় তাহলে আসলে কি হচ্ছে? তাহলে আমাদের যদি রেসিডেন্সিয়াল এরিয়াটা এরকম হয় তাহলে দেখা যাবে যে এই অংশের যে সুয়েজ গুলো থাকবে, সুয়েজ গুলোকে আমাদের পাম্প করতে হবে, পুরাটা অংশ পাম্প করে আমাদের এই এসটিপিতে আনতে হবে। দ্যাট মিনস আমাদের কি খরচ বেড়ে যাচ্ছে না? সো টোপোগ্রাফির উপর মেনটেন করেও কিন্তু আমাদের এসটিপিটা ডিজাইন করতে হবে যাতে করে আমাদের পাম্পিং খরচটা আমরা কমাইতে পারি, আমরা যাতে গ্র্যাভিটি ফ্লো ইউজ করতে পারি। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই। আচ্ছা যদি পাম্পিং করা লাগে তাহলে আমাদের পাওয়ার সাপ্লাই সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা আর হচ্ছে আর বাকি জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। সো দ্যাট মিনস এই টার্মগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমি মাত্র ডিসক্রাইব করলাম, সো এগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা এখানে আচ্ছা আপনাদের হচ্ছে এর আগে যে অংশটুকু করিয়েছি এই যে এখান থেকে আপনাদের যে কোশ্চেনটা আসবে এই সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যানে এতটুকু পর্যন্ত যা পড়িয়েছি এতটুকু, মানে সুয়েজ ট্রিটমেন্ট সিস্টেম থেকে নিয়ে এতটুকুর মধ্যে কোশ্চেন আসতে পারে। কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেম আর সেন্ট্রালাইজ ট্রিটমেন্ট সিস্টেম, এই দুইটা সিস্টেমের মধ্যে ডিফারেন্স দেখাবেন। বুঝতে পারছি? এই দুইটা সিস্টেমের মধ্যে যদি আমি ডিফারেন্স দেখাই তাহলে কি বলা যায়? কমিউনাল ট্রিটমেন্ট সিস্টেমে আমার হ্যান্ডেল করতে খুব বেশি প্রবলেম হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমার প্রচুর মেইনটেনেন্স জিনিসটা আমার খুব স্ট্রিক্টলি মেইনটেইন করতে হচ্ছে, বাট সেন্ট্রালাইজ সিস্টেমে খুব বেশি ইজি, ঠিক আছে। আমাদের অপারেশন খরচও কম আর আমাদের খুব বেশি মেইনটেনেন্স দরকার হচ্ছে না, ঠিক আছে। আর এখানে ট্রিট করতেছি কি সেন্ট্রালাইজে হচ্ছে একটা লার্জ কমিউনিটি থেকে বা একটা সিটি থেকে হচ্ছে আমার সুয়েজ ট্রিট করবে, আর হচ্ছে কমিউনাল কি একটা কমিউনিটি বা হাউজিং স্টেট থেকে, ঠিক আছে। এরকম আরো কিছু কিছু এক্সাম্পল আপনারা নেটে সার্চ দেবেন, বিভিন্ন ভাবে আপনারা পড়বেন, করে পড়ে জিনিসগুলো জেনে নেবেন। আচ্ছা আমরা একটু ওয়েট করি আজানের জন্য, ঠিক আছে।
স্যার আপনি কি কথা বলতেছেন? স্যার শোনা যায় না স্যার। সরি, আমি মাইক আনমিউট করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সরি, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। আচ্ছা, আমার হচ্ছে এখানে কোশ্চেনটা আসবে যে সুয়েজ ট্রিটমেন্ট প্রসেস সম্পর্কে আমাকে এসটিপির একটা ডায়াগ্রাম ড্র করে পুরোপুরি দেখাতে হবে কোশ্চেনে, ঠিক আছে? তো যখন এই জিনিসটা আসবে তখন আমার খেয়াল রাখতে হবে আমার এখানে এসটিপির জন্য 4টা কম্পোনেন্ট থাকবে। 4টা কম্পোনেন্ট কি কি? প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট বা প্রি ট্রিটমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট, আর হচ্ছে ট্রিটমেন্ট এন্ড ডিসপোজাল অফ স্লাজ, ঠিক আছে? এই যে এখানে দেখেন প্রিলিমিনারি ট্রিটমেন্ট, এই অংশটুকুতে হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট। প্রিলিমিনারি ট্রিটমেন্টে আমরা কি দেখতে পারতেছি? এই যে এখান থেকে হচ্ছে আমার র যে সুয়েজ গুলো আছে সেগুলো আমার এন্ট্রি করতেছে আমার এই ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে। এটা হচ্ছে টোটাল পুরোটা এসটিপির একটা ছবি, ঠিক আছে? প্রিলিমিনারি ট্রিটমেন্ট, দেন তারপরে এই যে সেকেন্ডারি ট্রিটমেন্ট, আর হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি। এখানে পুরোপুরি ছবিটা আসলে দেওয়া হয় নাই, এটা পুরোপুরি ছবিটা আচ্ছা পুরোপুরি ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিব আলাদা করে, আমার খাতায় ড্র করা আছে, ঠিক আছে? ওটা আমি ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখন এই যে প্রিলিমিনারি ট্রিটমেন্ট বা প্রি ট্রিটমেন্ট বলতে আমরা আসলে কি বুঝতেছি? এখানে ট্রিটমেন্ট করার পূর্বে অবশ্যই আমরা কিছু একটা কাজ করতেছি, সেই জিনিসটাকে আমরা কি বলতেছি? প্রি ট্রিটমেন্ট বলতেছি। আসলে প্রি ট্রিটমেন্টে মেইনলি কি করা হয়? প্রি ট্রিটমেন্টে মেইনলি আমরা হচ্ছে একটা স্ক্রিনিং করতেছি, প্রাইমারি স্ক্রিনিং, সেকেন্ডারি স্ক্রিনিং, গ্রিড রিমুভাল এন্ড অয়েল এন্ড গ্রিজ রিমুভাল, ঠিক আছে? এখন হচ্ছে এই যে আমরা যে প্রি ট্রিটমেন্ট করার মেইন উদ্দেশ্য কি? প্রি ট্রিটমেন্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যদি ওয়েস্ট এই যে সুয়েজের সাথে সুয়েজের যেটা আমরা ডিরেক্টলি আসতেছে সেই সুয়েজের মধ্যে বিভিন্ন রকমের আপনার হচ্ছে বিভিন্ন রকমের কি বলবো বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে, সেইগুলো হচ্ছে আমাদের ভিতরে যে মেকানিক্যাল যে মেশিন গুলো আছে মেশিন গুলোর অপারেশনের কোনো রকমের ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে? সে ফর সাপোজ কোনো পলিথিন, সে ফর সাপোজ কোনো প্লাস্টিক হতে পারে। তো সেই জিনিসগুলো যাতে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের যে মেশিনের কোনো রকমের হার্ম করতে না পারে বা কোনো রকমের কিছু কোর্স এগ্রিগেট চলে আসতে পারে, ঠিক আছে? সো সেই জিনিসগুলো যাতে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে ঢুকতে না পারে সেই জন্যই মেইনলি প্রি ট্রিটমেন্ট করা। এই প্রি ট্রিটমেন্টে কি করা হচ্ছে? মেইনলি স্ক্রিনিং করা হচ্ছে, ঠিক আছে? প্রাইমারি স্ক্রিনিং করা হচ্ছে, সেকেন্ডারি স্ক্রিনিং করা হচ্ছে, বিভিন্ন এই দুইটা স্টেপে প্রথম স্ক্রিনিং করা হচ্ছে।
ঠিক আছে, এরপরে আসতেছে গ্রিড রিমুভাল। গ্রিড রিমুভালে মেইনলি হচ্ছে আপনার গ্রিড রিমুভালে কাজ কি? গ্রিড রিমুভালে দেখা যাচ্ছে যে মেইনলি হচ্ছে ওরা স্যান্ড পার্টিকেল, তারপর ব্রোকেন গ্লাস, তারপর মেটাল, এই জিনিসগুলো হচ্ছে ওরা সরিয়ে ফেলবে, যাতে আমার ভিতরে ট্রিটমেন্ট প্ল্যান্টে, আচ্ছা আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে যদি এই জিনিসগুলো যায়, ব্রোকেন গ্লাস, স্যান্ড পার্টিকেল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে যে মেশিনগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। দ্যাট মিনস আমাকে এই জন্যই প্রি ট্রিটমেন্টটা করা। আর অয়েল অ্যান্ড গ্রিস রিমুভাল, অয়েল অ্যান্ড গ্রিস রিমুভাল করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে অয়েল অ্যান্ড গ্রিস, বিভিন্ন রকমের অয়েল ইউজ করা হয়, যে সে ফর সাপোজ কুকিং অয়েল গুলো ইউজ করা হচ্ছে, সেগুলো কিন্তু ওয়াস্ট হয়ে এই সুয়েজ হিসেবে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত আসতেছে। তো সেগুলোকেও আমরা এই অয়েল অ্যান্ড গ্রিস রিমুভাল চেম্বারে কিন্তু আমরা এগুলোকে সরিয়ে ফেলবো, যাতে করে এগুলো কোনো রকমের হার্ম করতে না পারে। আচ্ছা, এখন দেখেন এই ছবিটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ক্রিনিং এ। ঠিক আছে, এখানে কি করতেছে, প্রোটেকশন এগেইনস্ট ক্লগিং এন্ড ড্যামেজ, আমাদের ড্যামেজের থেকে আমাদের প্রোটেকশন দিতেছে। আর লোকেটেড এট দ্য আপস্ট্রিম অফ পাম্পস। আচ্ছা, আপস্ট্রিম বলতে কি বুঝতেছেন? আপস্ট্রিম মানেটা কি জানেন? সে ফর সাপোজ আমার র ওয়াটার এখান থেকে আমার আসতেছে, এখানে হচ্ছে আমার প্রি স্ক্রিনিং চেম্বার। ঠিক আছে, প্রাইমারি স্ক্রিনিং চেম্বার। দ্যাট মিনস এই যে এখান থেকে যে আসতেছে এটাকে আমরা বলতেছি আপস্ট্রিম। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে এটা রেগুলার। আচ্ছা এখন দেখেন এই জিনিসটাকে কিন্তু আমরা রেগুলারলি ক্লিনিং করতে হবে, কারণ কি প্রত্যেক মোমেন্টে এখানে কিন্তু এসে পার্টিকেল গুলো জমা হবে এখানে। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এটাকে এদের আমরা কি বলে মেকানিক্যালি ক্লিন করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালিও ক্লিন করতে পারি। ঠিক আছে, আর ওপেনিং এই জিনিসগুলো খুব এটা লাগবে না। এরপরে আসতেছে সেকেন্ডারি স্ক্রিনিং। সেকেন্ডারি স্ক্রিনিং এ এখানে হচ্ছে এখানে কিছু জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে ক্লিয়ার ওপেনিং দেওয়া আছে। এখানে হচ্ছে সে ফর সাপোজ আপনার এই যে দেখেন জিনিসগুলা, মানে রেক যে জায়গাগুলো দেখা যাচ্ছে, দেখেন এইটা আর এর আগের ছবিতে এই দুটোর মধ্যে পার্থক্য ডিফারেন্সিয়েট করতে পারতেছেন? দ্যাট মিনস এইখানে যেই পার্টিকেল গুলা আটকা পড়তেছে না, ওই পার্টিকেল গুলো কিন্তু এখানে আটকা পড়ে যাবে। বুঝা যাচ্ছে বিষয়টা এই স্ক্রিনিং এর মধ্যে? দ্যাট মিনস প্রাইমারি স্ক্রিনিং এ আপনার সব থেকে বড় বড় যে মেটেরিয়াল গুলো থাকবে সেগুলো অলরেডি বাধা, মানে সেগুলো অলরেডি আমরা সরিয়ে ফেলতেছি প্রাইমারি স্ক্রিনিং এর মাধ্যমে। আর সেকেন্ডারি স্ক্রিনিং এ যেগুলো প্রাইমারি স্ক্রিনিং দিয়ে কভার হয়নি, সেই জিনিসগুলো কিন্তু এই সেকেন্ডারি স্ক্রিনিং এ কিন্তু আটকা পড়ে যাচ্ছে, আর কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারতেছে না। ঠিক আছে, এখানে সেই জিনিসটাই ছবি দেখানো হয়েছে। এই যে এরকম রেসিডিউ ওরা পাচ্ছে স্ক্রিনিং করার পরে, এই রেসিডিউ গুলো ওরা সরিয়ে ফেলতেছে। কারণ হচ্ছে কি, যদি বেশি পরিমাণে রেসিডিউ জমে যায় তাহলে কি ওখানে দেখা যাচ্ছে ওয়াটার লক হতে পারে, যে পানি আর প্রবেশ করবে না, এরকম একটা সিস্টেম হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন এই গ্রিড রিমুভালে আসলে কি আসছে? গ্রিড রিমুভালে এই যে আমি আপনাদের ডেসক্রাইব করলাম, মেইনলি স্যান্ড পার্টিকেল, ব্রোকেন গ্লাস, মেটাল, এই জিনিসগুলো আমরা রিমুভ করব। আর কেন রিমুভ করতেছি? আমার এই পাম্পে যাতে কোনো রকমের প্রবলেম করতে না পারে। ঠিক আছে, আর হচ্ছে আর কিছু লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে অয়েল এন্ড গ্রিজ রিমুভাল। এই যে এখানে হচ্ছে মেইনলি অয়েল এন্ড গ্রিজ রিমুভাল করব। কারণ কি, কারণ হচ্ছে অয়েল আর গ্রিজ কি করতেছে, অয়েল আর গ্রিজ আমরা যে প্রসেসে জিনিসটাকে ট্রিটমেন্ট করব সেটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেসে। সো সেই বায়োলজিক্যাল প্রসেসে দেখা যাবে যে অয়েল এন্ড গ্রিজটা আমাদের প্রবলেম করে। তো সেই জন্যই আমরা এই অয়েল এন্ড গ্রিজ রিমুভাল চেম্বারটা ইউজ করতেছি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ব্যালেন্সিং অর ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক। এখানে ব্যালেন্সিং আর ইকুয়ালাইজেশন ট্যাঙ্কটাও আপনার এখানে হচ্ছে দুইটা টাইপের ওয়্যার ইউজ করা হয়। একটা হচ্ছে যে আপনার ফ্লুম, আর একটা হচ্ছে ওয়্যার। আর এখানে হচ্ছে হাইড্রোলিক, এই জিনিসগুলো আপনারা অনেকটা হাইড্রোলিক্সে পড়ে থাকবেন। আপনার এই যে ব্যালেন্সিং আর ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে হচ্ছে আপনার ওয়্যার অথবা ফ্লুম ইউজ করা হয়। ছবি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ওয়্যার, এটা হচ্ছে ফ্লুম। এখানেও মেইনলি হচ্ছে বিভিন্ন রকমের যে পার্টিকেল গুলো আছে সেগুলো এখানে আটকে যাবে। এই যে এটা হচ্ছে পার্শিয়াল ফ্লুম। এই জিনিসগুলো কি আপনারা হাইড্রোলিক্সে দেখেছেন? জি স্যার। আচ্ছা, আপনার ওয়্যার ইউজ করার মেইন রিজনটা কি জানেন? বিভিন্ন জায়গায় দেখবেন যে ওয়্যার ইউজ করে, কারণটা কি? আপনার বিভিন্ন রকমের যে কিছু সে ফর সাপোজ কোনো একটা আপনার মেটাল বা কোনো একটা কিছু চলে আসছে সামহাও,
সো সেই জিনিসটা কিন্তু এখানে সেডিমেন্টেশন আকারে কিন্তু নিচে পড়ে যাবে গ্র্যাভিটির জন্য। ঠিক আছে, দ্যাট মিন্স জাস্ট উপরের যে ওয়াটারটুকু থাকবে, উপরের সারফেসের ওয়াটারটুকু শুধুমাত্র পাস হবে এই ওয়্যার দিয়ে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। এখানে প্রাইমারি ট্রিটমেন্টে যেই জিনিসটা আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা রিডিউস করব অর্গানিক লোডিং আর হচ্ছে আমাদের বিওডি। আচ্ছা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কত পার্সেন্ট আমরা বিওডি রিমুভ করবো। বিওডি প্রাইমারি ট্রিটমেন্টে আমরা 30 থেকে 40% বিওডি রিমুভ করবো। প্রাইমারি ট্রিটমেন্টে আমরা 30 থেকে 40% বিওডি রিমুভ করবো। আর হচ্ছে সাসপেন্ডেড সলিড রিমুভ করবো হচ্ছে 60 থেকে 70%। ঠিক আছে, আর আমরা যেই ট্যাঙ্কটা প্রাইমারি ট্রিটমেন্ট যে ট্যাঙ্কটা বানাবো সেটা either রেক্টেঙ্গুলার অর সার্কুলার, এই দুইটা শেপেরই মেইনলি বানানো হয়। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্রিটমেন্টের যে ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কটা। ঠিক আছে, এটা হচ্ছে স্লাজ ডিসচার্জ করা হচ্ছে, দ্যাট মিন্স স্লাজ ডিসচার্জ করে এরপরে নেক্সট ট্রিটমেন্ট প্ল্যান্টে দেওয়া হবে। আর এই যে এখানে যে ইনফ্লুয়েন্ট, এই ইনফ্লুয়েন্টটা কোথা থেকে আসতেছে, আমার প্রি ট্রিটমেন্ট থেকে এখানে আসতেছে। ঠিক আছে, আর হচ্ছে এই যে এখানে, আচ্ছা আমরা এখানে দেখেন আমরা অয়েল আর ব্রিড রিমুভাল করার মেইন রিজন হচ্ছে আমরা এখানে কি ট্রিটমেন্ট করতেছি, আমরা এখানে স্লাজ দিয়ে ট্রিটমেন্ট করব। ঠিক আছে, এই যে এরপরে যে ওয়াটারগুলো থাকবে সেই ওয়াটারগুলো আমরা এখানে সেকেন্ডারি ট্রিটমেন্টে চলে যাবে। জিনিসটা পুরোপুরি ভিজুয়ালি যদি দেখতে হয় তাহলে জিনিসটা এরকম। ঠিক আছে, আরো ডেসক্রাইব করবো সামনে। এই যে দেখেন ওয়্যারগুলো ইউজ করা হয়েছে এখানে, এই পুরাটা সাইডের, এই যে আগের যে ছবিটা দেখেছি এই পুরাটা সাইডের শেপ জুড়ে জুড়ে ওয়্যার ইউজ করে একদম কর্নার দিয়ে। ঠিক আছে, দ্যাট মিন্স আপনার এখানে যে শুধুমাত্র উপরের যে ফ্রেশ ওয়াটারগুলো আছে সেই ওয়াটারগুলো কিন্তু চলে আছে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কিছু ডিজাইন প্যারামিটার দেওয়া আছে। সো ডিজাইন প্যারামিটার থেকে নিয়ে আমরা কিভাবে ডিজাইন করব সেই জিনিসের একটা অঙ্কও দেখে ফেলবো কিছু কিছু ফর্মুলা সহ। বুঝতে পেরেছি? তো আমরা নেক্সট ক্লাসে তাহলে বাকি অংশগুলো দেখবো। সো আমরা এখন কি পড়তেছি, আমরা এখন এসটিপি পড়তেছি। আমরা নেক্সট ক্লাসে তাহলে এই যে প্রাইমারি ট্রিটমেন্টের একটা অঙ্ক করবার, এর সাথে কি কি জিনিস আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা দ্যাট মিন্স আমরা আজকে কভার করলাম হচ্ছে সিওডিটা কভার করলাম, এরপরে হচ্ছে আমরা কিছু স্ট্যান্ডার্ড সম্পর্কে জানলাম, আর হচ্ছে আমরা বিভিন্ন রকমের কমিউনিয়াল, তারপরে হচ্ছে সেন্ট্রালাইজ ট্রিটমেন্ট সিস্টেম, এই ট্রিটমেন্ট সিস্টেমগুলো সম্পর্কে জানলাম, এসটিপি সম্পর্কে জানলাম, আর হচ্ছে আমাদের এই যে টোটাল এসটিপির যে মানে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা আমি আপনাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই, গুগল ক্লাসরুমে সেটা দেখে নেবেন। সেই অনুযায়ী আপনাদের কোশ্চেনে আসতে পারে যে একটা স্কেমেটিক ছবি আপনাকে আঁকতে বলতে পারে, তখন এই ডায়াগ্রামটা পুরোপুরি দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এসটিপি। আর হচ্ছে এসটিপির জন্য মেইনলি 4টা কম্পোনেন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে: প্রিলিমিনারি ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি, আর হচ্ছে ট্রিটমেন্ট ডিসপোজাল অফ স্লাজ। আর প্রিলিমিনারি এন্ড প্রাইমারি ট্রিটমেন্টটা আজকে আমরা কভার করলাম। প্রাইমারি ট্রিটমেন্টের ডিজাইন কিভাবে করব, ট্রিটমেন্ট আমার ট্যাঙ্কের যে ডিজাইন কতটুকু হবে, এফ্লুয়েন্ট কতটুকু হবে, সেই জিনিসগুলো আমরা পরের দিন ক্লাসের বাকিটুকু দেখবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত আজকে? তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। আর কারো যদি কোনো কিছু এক্সট্রা জানার থাকে যে এই জিনিসগুলো বুঝি নাই, আমাকে ফ্র্যাঙ্কলি বলবেন। ঠিক আছে স্যার অ্যাটেন্ডেন্সটা? স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে কথা ছিল স্যার। অ্যাটেন্ডেন্স তো সবাইকে দিয়ে দিয়েছি। স্যার